অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মেয়েরা, তোমাদের আজকের জুম ক্লাসে উপস্থিতির সংখ্যা খুবই কম। উপস্থিতির সংখ্যা তোমাদের আরও বাড়াতে হবে। কারণ তোমরা জানো যে আমাদের দেশের পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা ঘরে বসে এই অনলাইন ক্লাসে লেখাপড়া করব। তো সেই জন্য আমাদের এই অনলাইন ক্লাসগুলোর গুরুত্ব দিতে হবে। মেয়েরা, তোমরা দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই সাহিত্য কণিকা। আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক বাংলা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত রবিবার সকাল 9টার জুম ক্লাসে অষ্টম শ্রেণী সবাইকে জানাই স্বাগতম। আমার আজকের পাঠ শ্রেণী অষ্টম, বিষয় বাংলা প্রথম পত্র, পদ্য, পাঠ শিরোনাম নারী। মেয়েরা, আমরা আজকে নারী কবিতাটি পড়ব। এটি আমাদের অর্ধবার্ষিক সিলেবাসের অন্তর্ভুক্ত সর্বশেষ কবিতা। তো গত ক্লাসে আমরা বাবুরের মহত্ব কবিতাটি পড়েছি এবং বাবুরের মহত্ব কবিতাটি ছিল একটি কাহিনীমূলক কবিতা এবং সেই কবিতাটি শেষ করতে আমাদের 3টি ক্লাস লেগেছে। তো গত ক্লাসের বাবুরের মহত্ব কবিতা পড়ানোর মধ্যে দিয়ে আমরা বাবুরের মহত্ব কবিতাটি পড়া শেষ করেছি। তো তোমাদের জন্য গত ক্লাসের বাড়ির কাজ ছিল বাবুরের মহত্ব কবিতার সৃজনশীল প্রশ্ন। আশা করি সবাই বাড়ির কাজ করেছো। আমরা এখন গত ক্লাসের বাড়ির কাজগুলো একটু আলোচনা করব। গত ক্লাসের বাড়ির কাজ ছিল সৃজনশীল প্রশ্ন এবং আমাদের উদ্দীপকটা ছিল প্রচণ্ড বন্যায় ডুবে যায় টাঙ্গাইলের ব্যাপক অঞ্চল, অনেকেরই ঘর বাড়ি ডুবে যায়, নিরাশ্রয় হয়ে পড়ে অগণিত মানুষ, বন্যায় ক্ষতিগ্রস্ত এমনি একটা পরিবার নৌকায় চড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে। তীব্র স্রোতের টানে নৌকাটি উল্টে গেলে সবাই সাঁতার কেটে উঠে এলেও জলে ডুবে যায় একটি শিশু। বড় মিয়া নামের এক যুবক এই দৃশ্য দেখে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করেন শিশুটিকে। কুলে উঠে অসুস্থ হয়ে পড়েন তিনি। ডাক্তার এসে পরীক্ষা নিরীক্ষা করে জানালেন বড় মিয়া আর বেঁচে নেই। তো উদ্দীপকের আলোকে আমাদের ক নং প্রশ্ন ছিল রণবীর চৌহান কে ছিলেন। খ নং প্রশ্ন হচ্ছে বড়ই কঠিন জীবন দেওয়া সে জীবন নেওয়ার চেয়ে, কেন? আমাদের গ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বর্ণিত বড় মিয়া আবরণে বাবুরের মহত্ব কবিতায় ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা করো। এবং ঘ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকটিতে বাবুরের মহত্ব কবিতার একটা বিশেষ দিকের প্রতিফলন ঘটলেও সমভাব ধারণ করে না, যুক্তিসহ বুঝিয়ে লেখো। মেয়েরা, তোমরা যারা বাড়ির কাজ করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা বাড়ির কাজ করোনি তাদের জন্য অবশ্যই আমি বলবো যে আমাদের ক্লাসগুলো ইউটিউবে আপলোড করা থাকে, তো সেখান থেকে তোমরা বাড়ির কাজ তুলে নেবে।
আমাদের ক নং প্রশ্নটি হচ্ছে রণবীর চৌহান কে ছিলেন? তো এই প্রশ্নের উত্তরটা কে বলতে পারবে? একজন বলো প্রশ্নের উত্তরটি। হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ। যে আমরা জেনেছি রণবীর চৌহান হলেন একজন দেশপ্রেমিক রাজপুত যুবক। খ নং প্রশ্নটি হচ্ছে বড়ই কঠিন জীবন দেওয়া সে জীবন নেওয়ার চেয়ে কেন? অর্থাৎ এটি উক্তিটি ব্যাখ্যা করতে হবে। তো এই প্রশ্নের উত্তরটা কে বলতে পারবে? আচ্ছা, তাবাসসুমকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমরা খ নং প্রশ্নের উত্তরটি জেনেছি যে উক্তিটি সম্রাট বাবর রণবীর চৌহানকে বলেছেন। বাবরের মহত্ব কবিতায় বাবর হচ্ছেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং এই কবিতায় বাবরের মহত্ব ও আদর্শকে তুলে ধরা হয়েছে। রাজপুত বীর তরুণ রণবীর চৌহান বাবরকে হত্যা করার উদ্দেশ্যে রাজপথে ঘুরে বেড়াচ্ছিল। তো এমন সময় বাবর নিজের জীবনের মায়া ত্যাগ করে মত্ত হাতের কবল থেকে রাজপথে পড়ে থাকা একটি মেথরি শিশুকে উদ্ধার করেন। রণবীর চৌহান বাবরের এমন মহানুভবতা দেখে অবাক হয়ে যান। সে বাবরের পায়ে পড়ে নিজের অপরাধ স্বীকার করে শাস্তি পেতে চায়। তখন বাবর রণবীর চৌহানকে বলেন, কাউকে শাস্তি দেওয়া সহজ, কিন্তু ক্ষমা করে জীবন দান করা আরও কঠিন। এরপর আমাদের ঘ নং প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে বর্ণিত বড় মিয়ার আবরণে বাবরের মহত্ব কবিতার ফুটে ওঠার দিকটি ব্যাখ্যা করো। গ নং প্রশ্নের উত্তরটি কে বলবে? আচ্ছা, তাবাসসুমকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা জেনেছি যে আমাদের গ নং প্রশ্নে অর্থাৎ উদ্দীপকে বড় মিয়ার আবরণে বাবরের মহত্ব কবিতার ফুটে ওঠার দিকটি হলো সম্রাট বাবরের মানবিকতা বা মহানুভবতা। উদ্দীপকে আমরা দেখতে পাই যে বড় মিয়া নামের এক যুবক নিজের জীবন দিয়ে একটি শিশু জীবন রক্ষা করেন। তো বন্যায় প্রচণ্ড স্রোতের টানে নৌকা উল্টে ডুবে যাওয়া একটি শিশু উদ্ধার করতে জলে ঝাঁপিয়ে পড়েন বড় মিয়া। অল্পক্ষণের মধ্যেই শিশুটিকে নিয়ে তিনি পাড়ে উঠে আসেন। তিনি তখন প্রচণ্ড ক্লান্ত। ডাক্তার এসে পরীক্ষার পর জানা গেল তিনি আর বেঁচে নেই। তিনি নিজের জীবন দান করে মানব শিশুটিকে উদ্ধার করেন। উদ্দীপকে বড় মিয়ার যে মহানুভবতার পরিচয় পাওয়া যায় তা বাবরের মহত্ব কবিতায় বাবরের মানবিক মূল্যবোধ ও মহানুভবতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কারণ সম্রাট বাবরও নিজের জীবনে সীমাহীন কষ্ট সহ্য করে প্রজাদের দুঃখ কষ্ট লাঘব করতে ছদ্মবেশে ঘুরে বেরিয়েছিলেন এবং একদিন তিনি মত্ত হাতির কবল থেকে
একটি নিজের জীবনের ঝুঁকি নিয়ে এক মেথরের শিশুকে উদ্ধার করে। তাকে হত্যা করতে রণবীর চৌহান রাস্তায় রাস্তায় ঘুরছে জেনেও তাকে ক্ষমা করে দেন। এ থেকে আমরা বুঝতে পারি যে উদ্দীপকে বর্ণিত বড় মিয়ার আবরণে বাবুরের মহত্ব কবিতায় বাবুরের মহানুভবতার দিকটি ফুটে উঠেছে। আমাদের ঘ নং প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকটিতে বাবুরের মহত্ব কবিতার একটি বিশেষ দিকের প্রতিফলন ঘটলেও সমভাব ধারণ করে না, যুক্তিসহ বুঝিয়ে লেখো। তো এই প্রশ্নের উত্তরটি কে বলবে? একজন বলো। আচ্ছা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা একটু আলোচনা করব ঘ নং প্রশ্নের উত্তরটি, যে এখানে বলা হয়েছে উদ্দীপকটিতে বাবুরের মহত্ব কবিতার একটি বিশেষ দিকের প্রতিফলন ঘটলেও সমভাব ধারণ করে না, মন্তব্যটি যথার্থ। উদ্দীপকে আমরা দেখতে পাই বন্যায় কবলিত একটি পরিবার নৌকা চড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছিল এবং স্রোতের টানে নৌকাটি উল্টে গেলে সবাই সাঁতার কেটে উঠে এলেও ডুবে যাচ্ছিল একটি শিশু। বড় মিয়া নামের যুবক মহানুভবতা দিয়ে নিজের জীবন বিসর্জন করার কথাটি আমরা উদ্দীপকে জানতে পেরেছি। বড় মিয়ার এই মানবতা বোধ বাবুরের মহত্ব কবিতায় বাবুরের মানবতা বোধের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তবে বাবুর যেভাবে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছেন এবং রাজ্য বিস্তারে যুদ্ধ পরিচালনা সাহসের পরিচয় দিয়েছেন, সে ধরনের ইঙ্গিত উদ্দীপকে নেই। এছাড়াও তিনি প্রজাদের মন জয় করার জন্য, প্রজাদের দুঃখ কষ্ট দেখার জন্য ছদ্মবেশ ধারণ করে ঘুরে বেরিয়েছেন। তো আমরা বলতে পারি যে বাবুরের মহত্ব কবিতায় কবি দুটি দিক তুলে ধরেছেন। এক হচ্ছে বাবুরের যুদ্ধ বিগ্রহ, রাজ্য জয় ও রাজ্য বিস্তার, এবং দুই রাজ্যের প্রজাদের মন জয় করার জন্য তাদের প্রতি মহানুভবতা ও সেবা প্রদান। এই দুটির মধ্যে প্রথম বিষয়টি আমি আবার বলছি যে এই দুটি অংশের প্রথম বিষয়টি উদ্দীপকে প্রকাশ পায়নি। উদ্দীপকে কেবল দ্বিতীয় দিকটি নির্দেশ করা হয়েছে, তাই বলা যায় যে প্রশ্নোক্তটি যথার্থ। তো মেয়েরা, আমরা গত ক্লাসে বাড়ির কাজটি আলোচনা করেছি। তোমরা যারা বাড়ির কাজ করেছো তোমাদেরকে ধন্যবাদ, আর যারা বাড়ির কাজ করোনি তাদেরকে আমি বলবো যে অবশ্যই তোমরা বাড়ির কাজ করবে। শিখন ফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে: কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানতে পারবে, মানব সভ্যতা নির্মাণে নারী ও পুরুষের সম্মিলিত অবদান সম্পর্কে জানতে পারবে, নারীর শ্রম, ত্যাগ ও সততার প্রতি শ্রদ্ধাশীল হতে অনুপ্রাণিত হবে,
নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখতে সচেষ্ট হবে। মেয়েরা, আমরা জেনেছি যে আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে নারী কবিতা, এবং নারী কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম হচ্ছেন আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি। তিনি এই নারী কবিতায় সাম্যবাদের গান গেয়েছেন, অর্থাৎ নারী পুরুষের সমতার বা সমান অধিকারের কথা তিনি এই কবিতায় তুলে ধরেছেন। মেয়েরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এছাড়াও তাকে বিদ্রোহী কবি বলা হয়, অর্থাৎ তিনি তৎকালীন সময়ে অন্যায় অবিচারের বিরুদ্ধে তার লেখনী ধারণ করেছেন বলেই তাকে বিদ্রোহী কবি বলা হয়। এবং বাংলা সাহিত্যে তিনি একমাত্র সাহিত্যিক যিনি ইসলামী গান, গজল, শ্যামা সঙ্গীত রচনা করে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। মেয়েরা, আমরা কাজী নজরুল ইসলামের পরিচিতি পড়ব। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 109 পৃষ্ঠায় চলে আসো। এখানে দেখো কাজী নজরুল ইসলামের পরিচিতি দেওয়া আছে। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে 24শে মে 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিদ্যালয়ের পড়াশোনা শেষ করতে পারেননি। দশম শ্রেণীর ছাত্র থাকাকালে প্রথম মহাযুদ্ধ শুরু হলে তিনি স্কুল ছেড়ে পাকিস্তান পল্টনে দশম শ্রেণীর ছাত্র থাকাকালে প্রথম মহাযুদ্ধ শুরু হলে তিনি স্কুল ছেড়ে বাঙালি পল্টনে যোগদান করেন। যুদ্ধ শেষ হলে 1919 খ্রিস্টাব্দে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়। নজরুল কলকাতায় ফিরে এসে সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। এ সময়ে সাহিত্যিক বিজলি পত্রিকায় তার বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হলে চারিদিকে সুনাম ছড়িয়ে পড়ে। তার কবিতায় পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে। অবিচার ও শোষণের বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদ করেন, এই জন্যই তাকে বিদ্রোহী কবি বলা হয়। তার রচনাবলী অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। কবিতা, সঙ্গীত, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও গল্প সাহিত্যের সকল শাখায় আমরা তার উজ্জ্বল প্রতিভার পরিচয় পেয়ে থাকি। তিনি শ্যামা সঙ্গীত, চেতনাভিত্তিক কবিতা, ইসলামী গান ও গজল লিখে প্রশংসা পেয়েছেন। তিনি আরবি ফার্সি শব্দের ব্যবহারে কুশলতা দেখিয়েছেন, কিন্তু দুর্ভাগ্য যে মাত্র 43 বছর বয়সে তিনি কঠিন রোগে আক্রান্ত হন এবং তার সাহিত্য সাধনায় ছেদ ঘটে। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালে কবিকে সপরিবারে ঢাকায় আনা হয়। 1974 সালে তিনি মেয়েরা, 1974 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন এবং 1976 সালে তিনি বাংলাদেশের নাগরিকত্ব এবং 21শে পদক পান। তিনি আমাদের জাতীয় কবি। তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে
কাব্যগ্রন্থ অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দন, চক্রবাক। আর উপন্যাসের মধ্যে রয়েছে মৃত্যুক্ষুধা, কুহেলিকা। গল্পগ্রন্থের মধ্যে রয়েছে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলি মালা। এবং প্রবন্ধের মধ্যে রয়েছে যুগবাণী, রুদ্রমঙ্গল। নাটক ঝিলিমিলি, আলেয়া, মধুমালা ইত্যাদি। কবি 1976 খ্রিস্টাব্দে 29 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। তো মেয়েরা, আমরা কাজী নজরুল ইসলামের পরিচিতি জেনেছি। তোমরা অবশ্যই প্রত্যেকটা পদ্য গদ্যের লেখক পরিচিতি, কবি পরিচিতি এবং শব্দের অর্থগুলো পড়বে, যা তোমাদের জ্ঞানমূলক এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে আমাদের শব্দের অর্থ। সাম্য অর্থ সমতা বা সমান অধিকার, অশ্রুবাড়ি অর্থ চোখের জল, ভগ্নী অর্থ বোন। মহীয়ান শব্দের অর্থ হচ্ছে সুমহান, এখানে মহিমান্বিত অর্থে ব্যবহৃত হচ্ছে। রণ অর্থ হচ্ছে যুদ্ধ বা লড়াই। কত নারী দিল শিথির সিঁদুর, অসংখ্য নারী স্বামীকে হারিয়েছে। কত মাতা দিল হৃদয় উপারি, অর্থাৎ হৃদয় ভরা মমতা দিয়ে উৎসারিত করল নারী। স্মৃতিস্তম্ভ, স্মৃতি রক্ষার্থে তৈরি কাঠামো। বিজয় লক্ষ্মী নারী, এখানে বিজয়ের নিয়ন্তা দেবী হিসেবে নারীকে কল্পনা করা হয়েছে। ডঙ্কা অর্থ হচ্ছে জয়ঢাক। রচা, রচনা করা হয়েছে এমন বা সৃষ্টি করা হয়েছে এমন। পীড়ন অর্থ হচ্ছে অত্যাচার, নির্যাতন, শারীরিক কষ্ট প্রদান। পীড়া, পীড়া শব্দের অর্থ হচ্ছে যন্ত্রণা, কষ্ট বা বেদনা। নারী কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা নারীর প্রতি শ্রদ্ধাশীল হবে। মানব সভ্যতার নারীর অবদান যে পুরুষের চেয়ে কোনো কম নয় তা জেনে নারীর অধিকারের প্রতি সচেতন হবে। মেয়েরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 109 পৃষ্ঠায় দেখো, এখানে আমরা পাঠ পরিচিতি পড়ছি। নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে সংকলিত। সাম্যবাদী কবি নরনারী উভয়কে মানুষ হিসেবে দেখেন। তিনি জগতে নর ও নারীর সাম্য বা সমান অধিকারে আস্থাবান। অর্থাৎ কবি কাজী নজরুল ইসলাম বিশ্বাস করেন যে জগতে নরনারী সকলেরই সমান অধিকার রয়েছে এবং তিনি এটা বিশ্বাস করেন। তার মতে পৃথিবীতে মানব সভ্যতার নির্মাণে নারী ও পুরুষের অবদান সমান, কিন্তু ইতিহাসে পুরুষের অবদান যতটা লেখা রয়েছে নারীর অবদান ততটা লেখা হয়নি। কিন্তু এখন দিন এসেছে সম অধিকারের, তাই শিশুর ওপর নির্যাতন মেয়েরা, আমি আবার বলছি যে তাই নারীর ওপর নির্যাতন চলবে না, তার অধিকারকে ক্ষুণ্ণ করা চলবে না। নারী পুরুষ সবাইকে সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে হবে সম্মিলিতভাবে। অর্থাৎ আমরা জানি যে আমাদের সমাজের বা মানব সভ্যতার অর্ধেক অংশ হচ্ছে নারী এবং অর্ধেক অংশ পুরুষ। তো এই সমাজ বা জাতি বা সভ্যতাকে যদি আমরা উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে শুধুমাত্র পুরুষ কাজ করবে, নারীরা ঘরে বসে থাকবে, তাহলে এই সমাজ সভ্যতা কখনোই উন্নতির দিকে এগিয়ে যেতে পারবে না। কারণ সমাজের অর্ধেক অংশ কাজ করবে, অর্ধেক অংশ ঘরে বসে থাকবে, এতে কখনোই উন্নতি সম্ভব নয়।
তো অবশ্যই নারী এবং পুরুষ উভয়েরই সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের সমাজকে বা সভ্যতাকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। মেয়েরা, তোমরা পাঠ্য বইয়ের 108 পৃষ্ঠায় নারী কবিতাটি বের করো, আমরা কবিতাটি পড়ব। যারা আমাদের কবিতাটি পড়ে শোনাবে? আচ্ছা, যারাকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা জানলাম যে নারী কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম এবং এখানে বলা হয়েছে, সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, বিশ্বে যা কিছু এলো পাপতাপ বেদনা অশ্রুবাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী, জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান, কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে, কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা, কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী, সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল নাকো, নারীরা আছিল দাসী, বেদনার যুগ মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেহ রহিবে না বন্দি কাহারও, উঠিবে ডঙ্কা বাজি, নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে, যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। মেয়েরা, আমরা কবিতাটি আলোচনা করব। প্রথমেই বলা হয়েছে, সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তো কবিতার এই অংশে সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম নারী পুরুষ উভয়কেই মানুষ হিসেবে দেখেছেন, তার চোখে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই, উভয়ই সমান মর্যাদার অধিকারের যোগ্য, কারণ বিশ্বের মহান সৃষ্টি এবং কল্যাণকর কাজে নারী পুরুষ উভয়ই সমান অবদান রয়েছে, মানব সভ্যতায় নারীর অবদান পুরুষের চেয়ে কোনো অংশে কম নয়, বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী, জগতে যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান, পৃথিবীতে পাপ তাপ দুঃখ বেদনা হাসি কান্না ভালো মন্দ যা কিছু আছে, তা কারোর একার অবদান নয়, এগুলোর অর্ধেক যদি পুরুষ এনে থাকে, বাকি অর্ধেক এনেছে নারী, জগতে যত বড় জয়, ইতিহাসে যত জয়ের কথা আছে, অভিযানের কথা আছে, তার পেছনে মাতা বধূ বা বোন তথা নারীদের ত্যাগের কথা রয়েছে, অপরদিকে ছেলে ভাই ও স্বামী অর্থাৎ পুরুষদের যুদ্ধের কোনো অভিযানে যায়, তার মা বোন ও স্ত্রী তার জন্য নানা কষ্ট যন্ত্রণা স্বীকার করে, কোন রণে দিল
দুঃখিত, আমি আবার পড়ছি। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয়লক্ষ্মী নারী। জগতে পুরুষের অবদানের কথা যতটা গুরুত্ব দিয়ে লেখা হয়, নারীর অবদান ততটা লেখা হয় না। অর্থাৎ আমরা যদি যুদ্ধের কথা বলি, যে সেখানে যোদ্ধা হিসেবে পুরুষের বীরত্বের ইতিহাসের কথা লেখা আছে, কিন্তু নারীরা যে কষ্ট স্বীকার করেছে বা পুরুষদের যুদ্ধে সহযোগিতা করেছে, সেবা শুশ্রূষা করেছে, তারা স্বামী হারিয়েছে, সেসব কথাই ইতিহাসের কোথাও লেখা নেই। কালে কালে যত পুরুষ তাদের শত্রুপক্ষকে পরাজিত করে জয়ী হয়েছে, তাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে নারী। আর এই কারণেই কবি বলেছেন যে নারী হলো পুরুষের জন্য প্রেরণা দানকারী, শক্তি দানকারী বিজয় লক্ষ্মী। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা আছিল দাসী। বেদনার যুগ মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেহ রহিবে না বন্দি কাহারও, উঠিবে ডঙ্কা বাজি। নর যদি রাখে নারী বন্দি, তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। এখানে আগের অবস্থার কথা বলা হয়েছে, তবে বর্তমানে সময় বদলে গেছে। আগে পুরুষরা নারীদেরকে দাসী মনে করত এবং তাদের উপর অন্যায় অত্যাচার চালিয়ে দিত, তাদের অধিকার থেকে বঞ্চিত করা হতো। কিন্তু এখন সাম্যের যুগ, কেউ কারো কাছে এখন বন্দী নয়, কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করতে পারবে না। এখন বেদনার যুগ, মানুষের যুগ, এখন নারী পুরুষ সমান অধিকারের যুগ। সবাই একে অন্যের ব্যথায় সমবেথিত হয়। পুরুষ যদি নারীকে বন্দি করে রাখতে চায়, তাহলে এখন আর তা সম্ভব নয়, কারণ এখন জেগে ওঠার সময় হয়েছে এবং ডঙ্কা বেজে উঠেছে। নর যদি নারীকে জোর করে তার অধিকার কেড়ে নেয় বা বন্দি করে রাখে, তাহলে পরবর্তীতে তাকে সেই অপরাধের জন্য শাস্তি পেতে হবে এবং নিজেকেই ওই কারাগারে পড়ে শাস্তি ভোগ করতে হবে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। অর্থাৎ যুগের ধর্ম এমন যে কেউ যদি অন্যকে শাস্তি দেওয়ার জন্য কারাগার তৈরি করে, পরবর্তী যুগে সেই ব্যক্তিকেই ওই কারাগারে শাস্তি ভোগ করতে হবে। অর্থাৎ অপরকে পীড়ন করলে সেই পীড়ন এসে নিজের গায়ে লাগবেই। কবি কাজী নজরুল ইসলাম তাই নারী কবিতাটিতে নারী পুরুষের সাম্যের দিকটি ব্যাখ্যা করেছেন এবং অতীত ও বর্তমানকে সামনে রেখে মানুষকে নারী অধিকার সম্পর্কে সচেতন করতে চেয়েছেন। তো মেয়েরা, আমি আশা করব যে আমাদের আজকের এই নারী কবিতাটি আলোচনা তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা পাঠ্য বইয়ের সহায়তায় সুন্দর করে এই কবিতাটি পড়বে এবং আলোচনাটি বোঝার চেষ্টা করবে। মেয়েরা, তোমাদের জন্য বাড়ির কাজ, সৃজনশীল প্রশ্ন। উদ্দীপকটি হচ্ছে নারীদের প্রেরণাদায়ক একটি নাম। আনোয়ারা একজন নারী হয়ে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন সংক্রান্ত কাজ করেছেন। সম্প্রতি সিটি কর্পোরেশন নির্বাচনের মতো বিশাল কর্মযজ্ঞ তিনি কৃতিত্বের সাথে সমাপ্ত করেছেন।
রিটার্নিং অফিসার হিসেবে তিনি অন্য পুরুষ সহকর্মীদের কাছ থেকে যথাযথ সাহায্য সহযোগিতা পেয়েছেন, নারী বলে কোথাও তাকে সমস্যায় পড়তে হয়নি। তো উদ্দীপকের আলোকে আমাদের ক নং প্রশ্ন হচ্ছে, নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? তো মেয়েরা, আমরা অবশ্যই কবিতাটি আলোচনা করে জেনেছি যে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকেই নারী কবিতাটি সংকলিত। খ নং প্রশ্ন হচ্ছে, কবি বর্তমান সময়কে বেদনার যুগ বলতে কি বুঝিয়েছেন? কবি কাজী নজরুল ইসলাম মানব সভ্যতার অগ্রগতির পাশাপাশি পুরুষদের সাথে নারীদের মূল্যায়ন করা হয়নি বলেই তিনি সেই সময়কে বেদনার যুগ বলে অভিহিত করেছেন। অর্থাৎ এক সময় ছিল যে নারীরা গৃহবন্দী থাকতো, নারীদের সঙ্গে দাসীর মতো আচরণ করা হতো। অনেক দিন আগে সেই যুগ শেষ হয়ে গেছে, বর্তমানে সভ্যতার অনেক অগ্রগতি সাধিত হয়েছে। এর পেছনে পুরুষের পাশাপাশি নারীদের অবদানও কম নয়। শিক্ষা ও সচেতনতার যুগেরও পরিবর্তন হয়েছে, কিন্তু তবুও নারী সমাজের যথার্থ মূল্যায়ন হয়নি। বর্তমান সময়কে বেদনার যুগ বলে কবি এ কথা বুঝিয়েছেন। গ নং প্রশ্নটি হচ্ছে, আনোয়ারার কার্যক্রমে নারী কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? উদ্দীপকে আনোয়ারার কার্যক্রমে নারী কবিতার নারী পুরুষের পাশাপাশি অবস্থান ও অবদানের দিকটির কথা ফুটে উঠেছে। এবং আমাদের ঘ নং প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে কবি কাজী নজরুল ইসলামের অনুভূতির প্রতিফলন ঘটলেও নারী কবিতাটি কবি আরও বেশি মেয়েরা, আমি আবার বলছি যে ঘ নং প্রশ্নটি হচ্ছে আমাদের, উদ্দীপকে বর্ণিত কাজী নজরুল ইসলামের অনুভূতির প্রতিফলন ঘটলেও নারী কবিতায় কবির আরও বাংময় মন্তব্যটি যথার্থ। অর্থাৎ এখানে সাম্যের দৃষ্টি দিয়ে নারী এবং পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই, নারী পুরুষ সম্মিলিত প্রচেষ্টায় মানব সভ্যতা এগিয়ে এসেছে, সে কথাটি এখানে বলা হয়েছে। উদ্দীপকে কাজী নজরুল ইসলামের যে অনুভূতির প্রতিফলন ঘটেছে, নারী কবিতায়ও তার চেয়েও আরও বেশি অনুভূতির প্রতিফলন ঘটেছে, তাই মন্তব্যটিকে আমরা যথার্থ বলতে পারি। তো মেয়েরা, তোমরা অবশ্যই আজকে তারিখ দিয়ে বাংলা প্রথম পত্রের খাতায় সুন্দর করে এই সৃজনশীল প্রশ্নের উত্তরটি লিখবে। আগামী জুম ক্লাসে আবার সবার সঙ্গে দেখা হবে, কথা হবে। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।